কিভাবে উত্তর কোরিয়ার প্রযুক্তি ইরানের ক্ষেপণাস্ত্রকে অপ্রতিরোধ করে তুলল? পিয়ংইয়ং এর কোথাও এক ভূগর্ভস্থ গবেষণাগারে তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াস। কার্বন কম্পোজিটের স্যাম্পলটা তখন উজ্জ্বল সাদা আলো ছড়িয়ে দিচ্ছে। গবেষকের চোখে প্রতিফলিত হচ্ছে সেই আলো। তিনি জানেন তিনি যা তৈরি করেছেন তা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকেও হার মানাবে। কিন্তু তিনি জানেন না এই আবিষ্কার কিছুদিন পরেই এক অন্ধকার জাহাজের পেটে লুকিয়ে পার হয়ে যাবে পারস্য উপসাগরের দিকে। তেহরানের দামাভান্দের কোনো এক গোপন সুড়ঙ্গ, হাতে ঘড়ি ধরে গুনতে গুনতে সময় যাচ্ছে। একদল প্রকৌশলী অপেক্ষা করছেন এক প্যাকেজের জন্য। সেই প্যাকেজে নেই স্বর্ণ, নেই প্লুটোনিয়াম, আছে কিছু কালো, হালকা অথচ অবিশ্বাস্য শক্তিশালী পাত। কার্বন কম্পোজিট থার্মাল শিল্ডিং, উত্তর কোরিয়ার সবচেয়ে গোপন আবিষ্কার। কেন এই পাত এত গুরুত্বপূর্ণ? কারণ ইরানের নতুন সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রগুলো যখন হাইপারসনিক গতিতে, অর্থাৎ শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন ঘটে এক ভয়াবহ রাসায়নিক বিবর্তন। বাতাসের সাথে ঘর্ষণে ক্ষেপণাস্ত্রের বাইরের তাপমাত্রা ছাড়িয়ে যায় 2000 ডিগ্রি। সাধারণ ধাতু সেখানে গলে যায়, কিন্তু উত্তর কোরিয়ার এই কার্বন কম্পোজিট থাকে অটুট। পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকরা বছরের পর বছর ধরে একটা ধাঁধায় ভুগছিলেন। ইরানের সলিড ফুয়েল মোটরের ক্ষমতা তো দিন দিন বাড়ছে, কিন্তু মূল সমস্যা ছিল রি এন্ট্রি। ক্ষেপণাস্ত্রটা যখন স্পেস থেকে ফিরে আসে লক্ষ্যবস্তুর দিকে, তখন সেটা যেন এক জ্বলন্ত উল্কার মতো ঝলসে যাওয়ার কথা। কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে যা ঘটছে তা সেই তত্ত্বকে মিথ্যে প্রমাণ করছে। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানছে নিখুঁতভাবে। উত্তর কোরিয়ার এই প্রযুক্তি কিভাবে পৌঁছালো তেহরানে? গোয়েন্দা সূত্র বলছে জাহাজের পেটে লুকিয়ে রাখা কন্টেইনার। কোনো আন্তর্জাতিক তদারকি নেই, কোনো IAEA ক্যামেরা নেই, শুধু দুই দেশের মধ্যে এক অদৃশ্য চুক্তি। পিয়ংইয়ং তার কার্বন কম্পোজিটের সিক্রেট ফর্মুলা বিনিময় করেছে তেহরানের সাথে। বিনিময়ে কি পেয়েছে? হয়তো ড্রোন প্রযুক্তি, হয়তো অর্থ, হয়তো এমন কিছু যা আমরা জানি না, কিন্তু যা জানা গেছে তা যথেষ্ট ভয়ঙ্কর। এই থার্মাল শিল্ডিং কিভাবে কাজ করে? কার্বন ফাইবারের এক স্তরের উপর আরেক স্তর, প্রতিটি স্তরের মধ্যে বিশেষ রেজিন যা তাপকে ছড়িয়ে দেয় কিন্তু নিজে গলে না। ফলে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড যখন হাইপারসনিক গতিতে নিচে নামে, তার বাইরের আবরণ যেন এক অদৃশ্য ঢাল। মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য এখন এক নতুন মেরুতে ঘুরছে। ইরানের নতুন সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রগুলো, যেগুলো লঞ্চ করার আগ মুহূর্তে জ্বালানি ভরতে হয় না, যেগুলো কোনো সতর্কতা ছাড়াই ছোড়া যায়, সেগুলো এখন পৌঁছাতে পারছে যে কোনো দূরত্বে। আর পৌঁছাচ্ছেও, কারণ উত্তর কোরিয়ার চুরি করা কার্বন কম্পোজিট তাদের বাঁচিয়ে রাখছে আগুনের হাত থেকে। পশ্চিমা গোয়েন্দারা এই প্রযুক্তি হাতে পেয়েছিলেন কবে? হয়তো কোনো এক ডিফেক্টরের মাধ্যমে, হয়তো স্যাটেলাইট ইমেজে, কিন্তু ততদিনে ক্ষতি হয়ে গেছে। ইরানের মিসাইল সাইলোগুলোতে এখন সেই শিল্ডিং লাগানো হচ্ছে। প্রতিটি ওয়ারহেড এখন একটি অদৃশ্য আবরণে মোড়া। ইরানের প্রকৌশলীরা এই প্রযুক্তি নিয়ে কি করছেন? তারা এটিকে তাদের নিজস্ব সলিড ফুয়েল মোটরের সাথে সংযুক্ত করছেন। এমন এক ক্ষেপণাস্ত্র যা ছোড়া যায় মিনিটের মধ্যে, যা উঠতে পারে হাজার হাজার কিলোমিটার, আর যা পৌঁছতে পারে লক্ষ্যবস্তুতে এমনভাবে যে প্যাট্রিয়টের রাডারও তাকে ঠিকমতো ধরতে পারে না। রাত তখন গভীর। পারস্য উপসাগরের আকাশে কোনো শব্দ নেই, কিন্তু হাজার কিলোমিটার দূরে একটি মোবাইল লঞ্চার নিঃশব্দে প্রস্তুত হচ্ছে। কয়েক মিনিটের মধ্যে আকাশ ছিঁড়ে উঠবে একটি ক্ষেপণাস্ত্র। রাডার সেটি ধরবে, ইন্টারসেপ্টর ছুটবে, কমান্ড সেন্টারে শুরু হবে কাউন্টডাউন। কিন্তু তারপর যদি ক্ষেপণাস্ত্রটি প্রচলিত ব্যালিস্টিক পথে না যায়, যদি মাঝ আকাশে তার গতিপথ বদলে যায়, যদি সে অত্যন্ত উচ্চ গতিতে নিচু উচ্চতায় গ্লাইড করতে থাকে, তাহলে পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সবচেয়ে বড় প্রশ্নটি হবে লক্ষ্যটি আসলে কোথায়। আর এখানেই শুরু হচ্ছে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র রহস্য। ওয়াশিংটন ডিসির পেন্টাগন ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে হঠাৎ বেজে উঠল সতর্ক সংকেত। পারস্য উপসাগরে মোতায়েন থাকা মার্কিন এয়ার ডিফেন্স রাডারের লাইভ ফিডে দেখা গেল স্পেস থেকে তীব্র গতিতে ধেয়ে আসছে এক আগুনের গোলক। অ্যাঙ্গেল অফ অ্যাটাক আর ট্রাজেক্টরি দেখে মার্কিন কমান্ডাররা ভাবলেন এটি একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল, কিন্তু কয়েক সেকেন্ডের মাথায় তাদের সব গণনা ধূলিসাৎ হয়ে গেল। বায়ুমণ্ডলে প্রবেশ করার পর মিসাইলটি সোজা পথে না এসে হঠাৎ সাপের মতো বাঁক নিল, শব্দের চেয়ে 15 গুণ বেশি গতি। ইসরায়েলের অ্যারো 3 আর আমেরিকার এজিএস ইন্টারসেপ্টর কমপ্লিটলি লক হারিয়ে ফেলল। এক একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম লক্ষ লক্ষ ডলার, কিন্তু এই ক্ষিপ্র গাইড ভেহিকলের সামনে সেগুলো যেন স্রেফ খেলনা। মার্কিন এয়ার ডিফেন্সকে পুরোপুরি বোকা বানিয়ে মিসাইলটি চূড়ান্ত লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানল।
কমান্ড সেন্টারের মনিটরে শুধু ভেসে উঠল ধ্বংসের সংকেত। ওয়াশিংটনের মিলিটারি আর্কিটেক্টদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। পশ্চিমের পরাশক্তিদের শতাব্দী প্রাচীন রণকৌশল এক নিমিষে অকেজো হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, তেহরানের কাছে এই প্রযুক্তি এলো কোথা থেকে? কিভাবে রাতারাতি সামরিক বিজ্ঞানীদের কয়েক দশক টপকে গেল ইরান? একসময় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির মূল পরিচয় ছিল ব্যালিস্টিক মিসাইল। উঠবে, তারপর মহাকাশ সীমার দিকে ছুটবে, অবশেষে পৃথিবীর দিকে ফিরে এসে লক্ষ্যবস্তুতে আঘাত করবে। এই পদ্ধতি শক্তিশালী হলেও তার একটি দুর্বলতা ছিল, তার গতিপথ অনেকটাই অনুমানযোগ্য। কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে অনুমানযোগ্যতা মানেই বিপদ, কারণ প্রতিপক্ষের কাছে রয়েছে উন্নত রাডার, স্যাটেলাইট, এইজিস এবং অ্যারো এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা। তাই ইরানের পরবর্তী স্বপ্ন ছিল অন্যরকম, একটি ক্ষেপণাস্ত্র যেটিকে শুধু দ্রুত নয়, অনুমান করা কঠিন করে তোলা যাবে। এখানেই আসে MARV এবং HGV ধারণা। MARV ম্যানুভারেবল রেন্ট্রি ভেহিকল, অর্থাৎ পুনঃপ্রবেশের সময়ও যার গতিপথ পরিবর্তনের সক্ষমতা থাকতে পারে। আর HGV হাইপারসনিক গ্লাইড ভেহিকল, এটি প্রচলিত ব্যালিস্টিক ওয়ারহেডের মতো সরাসরি নিচে নেমে আসে না, বরং উচ্চ গতিতে বায়ুমণ্ডলের ভেতর দিয়ে গ্লাইড করে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে গতিপথ পরিবর্তন করতে পারে। এই পার্থক্যটি পুরো খেলাটাকে বদলে দিতে পারে। ইরানের ফাত্তা সিরিজের মিসাইল, ইরান এটিকে হাইপারসনিক অস্ত্র হিসেবে উপস্থাপন করেছে। কিন্তু হাইপারসনিক মানে শুধু ম্যাক 5 এর বেশি গতি নয়, আসল চ্যালেঞ্জ হলো সেই গতিতে নিয়ন্ত্রণ ধরে রাখা। একটি বস্তু যখন প্রচন্ড গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন তার চারপাশে তৈরি হয় বিপুল তাপ। এখানে শুধু ইঞ্জিন শক্তিশালী হলেই হয় না, প্রয়োজন উন্নত উপকরণ, প্রয়োজন এমন কাঠামো যা প্রচন্ড তাপ ও চাপের মধ্যেও ভেঙে পড়বে না। এই জায়গায় কার্বন কম্পোজিট এবং উন্নত থার্মাল প্রোটেকশন প্রযুক্তির গুরুত্ব বিশাল। চীনের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এই ধরনের উচ্চ তাপমাত্রা উপকরণের দীর্ঘ গবেষণা রয়েছে। আর তাই বিশ্লেষকদের কাছে প্রশ্ন, ইরান কি চীনা প্রযুক্তিগত জ্ঞান থেকে কোনোভাবে উপকৃত হয়েছে? ইরান কি ইতিমধ্যেই পরমাণু অস্ত্রের মালিক, নাকি অর্জনের একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে? ওয়াশিংটনের সামরিক দাপট, স্যাটেলাইট ট্র্যাকিং আর রণতরীর গর্জন কোনো কিছুই দমাতে পারছে না তেহরানকে। সব হিসাব পুরোপুরি ওলটপালট করে দিয়ে তেহরান এখন এমন এক পাল্টা মোড় ঘোরানোর পজিশনে, যা টেক্সাস থেকে তেল আবিব সবাইকে কাঁপিয়ে দিচ্ছে। রহস্যের এই ঘন কালো মেঘের মাঝেই সম্প্রতি বিস্ফোরক তথ্য সামনে এনেছেন ইরানি আইন প্রণেতা ইব্রাহিম রেজাই। পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি মার্কিন বা ইসরায়েলি আঘাত আসে, তবে তেহরান মুহূর্তেই বদলে দেবে তাদের বহু বছরের পুরনো পারমাণবিক নীতি। এতদিন পর্যন্ত ইরানের অফিসিয়াল বক্তব্য ছিল তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, কিন্তু আমেরিকান আগ্রাসনের মুখে কট্টরপন্থীদের সুর এখন একদম পরিষ্কার। সার্বভৌমত্ব রক্ষায় এখন পরমাণু বোমাই তেহরানের একমাত্র প্রতিরক্ষা কবচ। পরিসংখ্যান কিন্তু পশ্চিমাদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের হাতে ইতিমধ্যেই 400 কেজিরও বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। পরমাণু বিশেষজ্ঞদের মতে এই মজুদ দিয়ে কোনো বাধা ছাড়াই অনায়াসে 12 থেকে 13টি কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলা সম্ভব। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক JNS এর গবেষক জারো এল রোগোভিনের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা তো আরও এক ধাপ এগিয়ে দাবি করছেন, ইরানের হাতে নাকি ইতিমধ্যেই 35টি পরমাণু অস্ত্র প্রস্তুত হয়ে আছে। যদিও এই সংখ্যার চূড়ান্ত প্রমাণ এখনো অপ্রকাশিত, তবে একটি সত্য দিবালোকের মতো স্পষ্ট, তেহরানের জন্য পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো এখন শুধু সময়ের ব্যাপার, স্রেফ একটা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। যুদ্ধের ময়দানে ইরান এখন আর কেবল রক্ষণাত্মক নয়, রীতিমতো তোপ দেগেছে মার্কিন ঘাঁটিতে। কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে একের পর এক মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে মার্কিন পেন্টাগনকে কার্যত দিশেহারা করে দিয়েছে ইরানের সর্বোচ্চ সামরিক সংস্থা IRGC। কিন্তু তেহরান কিভাবে পাচ্ছে এই নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা? মার্কিন গোয়েন্দাদের রাতের ঘুম হারাম করে দেওয়া নতুন তথ্য হচ্ছে, পেছনে দাঁড়িয়ে আছে পুতিনের রাশিয়া। জর্ডান থেকে রিয়াদ, মার্কিন সেন্টকমের গোপন আস্তানায় হামলা চালাতে ইরান ব্যবহার করছে রাশিয়ার সর্বাধুনিক কোমেটা M স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। জ্যামিং প্রতিরোধী এই রাশিয়ান প্রযুক্তির ছোঁয়ায় ইরানের শাহিদ 136 ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলগুলো এখন মার্কিন ডিফেন্সকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যে সাম্রাজ্য গড়ে তোলাচ্ছিল, মস্কো ও তেহরানের এই কৌশলগত অক্ষশক্তি সেই সাম্রাজ্যের গোড়াতেই বড় সড় কুড়াল চালিয়ে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম দোসর ইসরায়েলের আকাশেও এখন ঘন কালো মেঘ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের হুমকি দিচ্ছেন, ঠিক তখনই ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি প্রকাশ করেছে এক ভয়াবহ খবর। তেহরানের অস্ত্রাগারে এখন যুক্ত হয়েছে এমন ক্ষেপণাস্ত্র যা ছোড়ার মাত্র 8 মিনিটের মাথায় ধূলিসাৎ করে দিতে পারে গোটা ইসরায়েলকে।
নেতানিয়াহুকে রক্ষায় যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর সহ বেশ কয়েকটি ঘাঁটিতে কয়েক ডজন সামরিক বিমান ও রিফুয়েলার মোতায়েন করেছে। কিন্তু ইরানের সামরিক বাহিনীর স্পষ্ট বার্তা, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর যে কোনো নড়াচড়া আর হরমুজ প্রণালীতে অবৈধ আধিপত্য বিস্তারের মার্কিন চক্রান্ত রুখে দিতে তারা সম্পূর্ণ তৈরি। সামরিক সেনাপতিদের ভাষায় সংঘাতের মাঝেও তেহরান তাদের শক্তি কয়েকগুণ বাড়িয়ে নিয়েছে। রণনীতির হিসাব, রাশিয়ার চোখ ধাঁধানো প্রযুক্তিগত সমর্থন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভাবনীয় গতি, সব মিলিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের চালকের আসনে। যুদ্ধের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন একটিমাত্র ক্ষেপণাস্ত্রের আঘাত শুধু একটি সামরিক ঘাঁটিকেই নয়, প্রতিপক্ষের পুরো যুদ্ধ কৌশলকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এবার ঠিক তেমনই এক বিস্ফোরক দাবি ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরান। জর্ডানে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে আমেরিকার সবচেয়ে মূল্যবান ড্রোন বহরের বড় অংশ। যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে এটি শুধু কয়েকটি ড্রোন হারানোর ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রের আধুনিক ড্রোন যুদ্ধ সক্ষমতার ওপর এক ঐতিহাসিক আঘাত হিসেবে বিবেচিত হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর দাবি অনুযায়ী জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে 8টি নতুন MQ-9A রিপার ড্রোন, যেগুলো তখনও পূর্ণাঙ্গভাবে মোতায়েন করা হয়নি। পাশাপাশি আরও 2টি সক্রিয় রিপার ড্রোনও আঘাতে ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। মোট 10টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোনের এই ক্ষতির খবর আন্তর্জাতিক সামরিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। MQ-9 রিপার ড্রোন শুধু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ এবং নির্ভুল হামলার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। দীর্ঘ সময় আকাশে থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করা, প্রয়োজন হলে নির্ভুল অস্ত্র দিয়ে আঘাত হানা, সব মিলিয়ে এটি মার্কিন সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ প্রতীক। শুধু যুক্তরাষ্ট্র নয়, ন্যাটো এবং বিভিন্ন মিত্র দেশও এই প্ল্যাটফর্মের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই ঘটনার গুরুত্ব আরও বেড়ে যায় আরেকটি কারণে। নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স আগেই জানিয়েছিল, কার্যত নতুন অবস্থায় থাকা MQ-9A ড্রোনের সংখ্যা বিশ্বজুড়ে খুব সীমিত। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নতুন MQ-9B সংস্করণের দিকে উৎপাদন সরিয়ে নিয়েছে, ফলে পুরনো MQ-9A দ্রুত প্রতিস্থাপন করা সহজ নয়। যদি জর্ডানে ধ্বংস হওয়া ড্রোনগুলো সত্যি সেই সীমিত মজুদের অংশ হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এটি বড় ধরনের কৌশলগত ক্ষতি হতে পারে। শুধু ড্রোন নয়, একই হামলায় একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার দাবিও সামনে এসেছে। কিছু স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এই ধরনের দাবি করা হলেও এ বিষয়েও এখনো কোনো স্বাধীন ও চূড়ান্ত নিশ্চিতকরণ নেই। তবুও এ খবর একটি বাস্তব প্রশ্ন সামনে এনেছে। স্থির অবস্থায় থাকা আধুনিক যুদ্ধ বিমান কি এখন নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামনে আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে? এই আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি কঠিন জ্বালানি চালিত, দীর্ঘপাল্লার এবং টার্মিনাল পর্যায়ে গতিপথ পরিবর্তনের সক্ষমতা রাখে, ফলে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটিকে প্রতিহত করা কঠিন হতে পারে। এছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র একসঙ্গে বিভিন্ন দিক থেকে নিক্ষেপ করে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার কৌশলও ইরান ব্যবহার করছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। তবে এই যুদ্ধের আরেকটি দিক আরও গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক চাপ। বিশ্লেষকদের মতে একটি খাইবার শিকান ক্ষেপণাস্ত্র তৈরির খরচ পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহৃত অনেক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম। অথচ প্রতিটি প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে প্রতিপক্ষকে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে হয়। অর্থাৎ যুদ্ধ এখন শুধু কার কাছে বেশি অস্ত্র আছে তার প্রতিযোগিতা নয়, বরং কে কম খরচে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারে সেই প্রতিযোগিতাও। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CSIS এর একটি মূল্যায়নে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্ভুল অস্ত্র ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের উল্লেখযোগ্য অংশ ব্যবহার করেছে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, বছরে প্রায় $900 বিলিয়ন বাজেট। অথচ মাত্র 39 দিনের যুদ্ধে সেই বাহিনীর হাত থেকে ফসকে যাচ্ছে দশকের পর দশক ধরে জমানো অস্ত্র ভাণ্ডার। এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, সংক্ষেপে CSIS এর সাম্প্রতিক এক মূল্যায়নের চিত্র। ইরানের বিরুদ্ধে চালানো অপারেশন এপিক ফিউরির প্রথম 39 দিনেই যুক্তরাষ্ট্র তাদের 7টি প্রধান নিখুঁত বা প্রিসিশন অস্ত্রের প্রাকযুদ্ধ মজুদের প্রায় 1/3 খরচ করে ফেলেছে।
আমেরিকান সামরিক কৌশলের মূল ভিত্তি সবসময় ছিল আকাশসীমার উপর একচ্ছত্র আধিপত্য, নিজেদের এবং মিত্রদের ঘাঁটি রক্ষা করা। কিন্তু ইরানের সঙ্গে চলমান এই সংঘাত পেন্টাগনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর এমন চাপ তৈরি করেছে বিশ্লেষকদের ভাষায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে তাদের সঠিক অস্ত্রাগারের হিসাব কখনোই প্রকাশ করে না, কিন্তু গবেষকরা বাজেট নথি, অস্ত্র সংগ্রহের ইতিহাস আর যুদ্ধক্ষেত্রের হিসাব মিলিয়ে যে চিত্র দাঁড় করিয়েছেন তা রীতিমতো উদ্বেগজনক। থার্ড ইন্টারসেপ্টরের কথায়, যুদ্ধ শুরুর আগে পেন্টাগনের হাতে ছিল আনুমানিক ৩৬০টি থার্ড ইন্টারসেপ্টর। মাত্র ৩৯ দিনে তার মধ্যে ১৯০ থেকে ২৯০টি, অর্থাৎ মোট মজুদের ৫০ থেকে ৮০% উৎক্ষেপণ করে ফেলা হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ২০২৩ সালের জুলাইয়ের পর থেকে যুক্তরাষ্ট্রের ইনভেন্টরিতে নতুন কোনো থার্ড ইন্টারসেপ্টর যোগই হয়নি। পরবর্তী চালান আসার কথা ২০২৭ সালের এপ্রিলে। অর্থাৎ যতদিন না নতুন উৎপাদন আসছে, ততদিন এই ঘাটতি পূরণের কোনো উপায় নেই। এরপর আসে ইন্টারসেপ্টর, মার্কিন নৌঘাঁটি ও রণতরী রক্ষার অন্যতম প্রধান হাতিয়ার। মোট ৪১০টি ইনভেন্টরির মধ্যে ব্যবহার হয়ে গেছে ১৩০ থেকে ২৫০টি, অর্থাৎ প্রাকযুদ্ধ মজুদের ৬০%-এরও বেশি এখন খালি। কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের ওপর। ওয়াশিংটনের আনুমানিক ২৩৩০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মধ্যে ১০৬০ থেকে ১৪৩০টি, অর্থাৎ প্রায় অর্ধেক, ইতিমধ্যেই ছোড়া হয়ে গেছে। মার্কিন সামরিক বাহিনীর মূল ব্যাটলফিল্ড এয়ার ডিফেন্সের এই বিশাল অংশ এখন কার্যত শেষ। আর সমস্যা শুধু ইরান নয়, ইউক্রেনকেও একই সিস্টেমের জন্য মার্কিন সরবরাহের উপর নির্ভর করতে হচ্ছে, যা এই ঘাটতিকে আরও জটিল করে তুলেছে। শুধু প্রতিরক্ষা নয়, যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সক্ষমতাও কমছে নজিরবিহীন গতিতে। ইরানের ভূখণ্ডে লক্ষ্যবস্তু ধ্বংস করতে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ব্যবহার করেছে ১,০০০-এরও বেশি টমাহক ক্রুজ মিসাইল, যা তাদের আনুমানিক ৩,০০০টি মোট ইনভেন্টরির প্রায় ১/৩। তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট হবে। ২০০৩ সালে সম্পূর্ণ ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র মোট ব্যবহার করেছিল ৮৫০টি টমাহক, আর এই যুদ্ধে মাত্র কয়েক সপ্তাহেই সেই সংখ্যা বহু আগে ছাড়িয়ে গেছে। এর পাশাপাশি ১,০০০-এরও বেশি JASSM এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল এবং মোট ৯০টি প্রেসিশন স্ট্রাইক মিসাইলের মধ্যে প্রায় ৭০টি ছোড়া হয়ে গেছে। এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর অর্থনৈতিক অসামঞ্জস্য। ইরান যেসব ড্রোন আর সাধারণ ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে, তার উৎপাদন খরচ তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু সেই হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে যে ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে, তার প্রতিটির দাম কয়েক মিলিয়ন ডলার। আসল সংকট কিন্তু শুধু টাকার নয়, সময়ের। পেন্টাগন বলছে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার মতো অস্ত্র এখনো তাদের হাতে আছে, কিন্তু CSIS সতর্ক করে দিয়েছে, কংগ্রেস অতিরিক্ত তহবিল অনুমোদন করলেও খালি হয়ে যাওয়া এই অস্ত্রাগার আবার পূর্ণ করতে মার্কিন প্রতিরক্ষা শিল্পে লাগবে ৩ থেকে ৫ বছর। উচ্চশক্তির এই ক্ষেপণাস্ত্র রাতারাতি তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। যে ক্ষেপণাস্ত্র ফাঁকি দিচ্ছে বিশ্বের সবচেয়ে দামি প্রতিরক্ষা ব্যবস্থাকে। ঘন্টায় প্রায় ৬,০০০ মাইল বেগে ছুটছে একটি ওয়ারহেড। আকাশপথে হঠাৎ নিজের গতিপথ বদলে ফেলছে, রাডার তাকে ধরার আগে সে দিক পাল্টে ফেলছে। আর এই একটা কৌশলেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার ফাঁকি দিয়ে যাচ্ছে ইরান। এই ক্ষেপণাস্ত্রের নাম খাইবার শেকান, আর এটাই এখন ইরানের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কার্যকর অস্ত্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী চলতি সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বারবার এই খাইবার শেকান ছুড়েছে তেহরান। প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে একই সময়ে ভিন্ন ভিন্ন গতিপথ, ভিন্ন গতি আর ভিন্ন কৌশলে একই যুগে ছোড়া হচ্ছে একাধিক ক্ষেপণাস্ত্র। ফলাফল, মার্কিন কর্মকর্তারাই স্বীকার করেছেন অধিকাংশ ঠেকানো গেলেও কিছু ক্ষেপণাস্ত্র ঠিকই প্রতিরক্ষা বুঝ ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। কেন এই ক্ষেপণাস্ত্র এত আলাদা? পুরনো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরতে হতো, যে সময়টায় শত্রুর নজরে পড়ে যাওয়ার ঝুঁকি ছিল। খাইবার শেকান সেই দুর্বলতা কাটিয়ে উঠেছে। এটা আগে থেকেই জ্বালানি পূর্ণ অবস্থায় রাখা যায়, প্রয়োজন হলেই মোবাইল লঞ্চারে তুলে মুহূর্তেই ছুড়ে দেওয়া সম্ভব। ফলে মার্কিন বা ইসরায়েলি যুদ্ধবিমান আকাশে টহল দিলেও লঞ্চ সাইট খুঁজে বের করার আগেই কাজ সেরে ফেলছে ইরান। আর সবচেয়ে চমকপ্রদ অংশটা হলো এর ওয়ারহেড। উড্ডয়নের শেষ পর্যায়ে ছোট ইঞ্জিনযুক্ত এই বিস্ফোরকবাহী অংশটি মূল ক্ষেপণাস্ত্র থেকে আলাদা হয়ে যায় আর নিজে থেকেই গতিপথ পরিবর্তন করতে পারে। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে দিক বদলাতে পারে না, সোজা মহাকাশে ওঠে, সোজা নেমে আসে। কিন্তু খাইবার শেকান সেই প্রথাগত নিয়ম ভেঙে দিয়েছে। সেন্টকমের সাবেক প্রধান জেনারেল জোসেফ ভোটেলের ভাষায়, ইরান প্রতিটা যুদ্ধ থেকেই শিক্ষা নিচ্ছে আর প্রতিপক্ষকে ঘায়েল করার নতুন নতুন কৌশল তৈরি করছে।
এবার আসা যাক টাকার হিসাবে, আর এখানেই আসল খেলা। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের একটি ইন্টারসেপ্টরের দাম 20 লাখ থেকে $1.5 কোটি পর্যন্ত। অথচ বিশ্লেষকদের মতে সেই দামি ইন্টারসেপ্টর দিয়ে যে খাইবার সেখান ঠেকানো হচ্ছে তার নির্মাণ খরচ তুলনায় অনেক কম। প্রতিরক্ষা বিশেষজ্ঞ নিকল গ্রাজিউস্কি বলছেন, যুদ্ধ চলাকালে ইরান বুঝে গেছে কম খরচে তৈরি, সহজে বহনযোগ্য আর নির্ভুল লক্ষ্যভেদী এই অস্ত্রটাই তাদের জন্য সবচেয়ে কার্যকর বিনিয়োগ। যুদ্ধ শুরুর আগে ইরানের হাতে ছিল প্রায় 2000 খাইবার সেকান আর অন্যান্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। স্বাধীন বিশ্লেষক ফ্যাবিয়ান হিঞ্জের ধারণা, ভূগর্ভস্থ স্থাপনায় মজুদ যন্ত্রাংশ কাজে লাগিয়ে ইরান হয়তো নতুন ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলছে, যদিও মূল ইঞ্জিন উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে। শুধু মার্কিন ঘাঁটি নয়, ইসরায়েলের দিকেও খাইবার সেখান ছুড়েছে তেহরান। ইসরায়েলের দাবি বেশিরভাগ ঠেকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইরানের দাবি একেবারে উল্টো। তাদের ভাষ্য, এই ক্ষেপণাস্ত্র দিয়েই তারা আঘাত হেনাচ্ছে খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আর বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরে। এই একটি মাত্র অস্ত্র প্রমাণ করে দিচ্ছে, যুদ্ধ এখন শুধু বড় বাজেটের খেলা নয়। বুদ্ধি, কৌশল আর সময় মতো শেখার ক্ষমতাই আসল অস্ত্র। বিশ্বের সবচেয়ে দামি প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার ফাঁকি দিয়ে ইরান জানান দিচ্ছে, প্রতিরোধ গড়া যায় সম্পদ দিয়ে নয়, কৌশল দিয়ে। ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে সবচেয়ে উন্নত কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে খাইবার সেকান, ফাত্তা এবং জুলফিকার রয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সামরিক পদক্ষেপ এবং নৌ অবরোধ পুনর্বহালের প্রতিক্রিয়া হিসেবে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে যে এই অভিযানে অঞ্চলের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যদিও যুদ্ধের ময়দানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ব্যবহৃত অস্ত্রগুলোর মধ্যে খাইবার সেকান ছিল বলে জানা গেছে, যা দূরপাল্লার নিখুঁত আঘাত হানার জন্য ডিজাইন করা ইরানের নতুন সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। ইরানি গণমাধ্যম ফাত্তা ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেছে, যা তেহরান উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম একটি হাইপারসনিক অস্ত্র হিসেবে প্রচার করে থাকে। উল্লেখিত তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ছিল জুলফিকার। এটি আরেকটি সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা এই অঞ্চলের বেশ কয়েকটি পূর্ববর্তী ইরানি সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মিসাইলের পর মিসাইল আকাশ আলোকিত করছে, তেলের ট্যাঙ্কার আটকে আছে সমুদ্রে, আর পুরো বিশ্ব চেয়ে আছে একটি প্রশ্ন নিয়ে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ কি এবার সত্যি বন্ধ হয়ে যাবে? যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার অভিযোগ করেন, গত 7 দিনে ইরান ইচ্ছাকৃতভাবে 7টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যাতে প্রায় ডজন খানেক বেসামরিক নাবিক নিহত, আহত বা নিখোঁজ হয়েছে। তিনি সতর্ক করেন, ইরান এই হামলার জন্য দায়ী থাকবে। অন্যদিকে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে। তাদের ভাষায়, আমেরিকার অপকর্মের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র নিজেই জাহাজে হামলার অজুহাতে ইরানি ঘাঁটিতে হামলা চালাচ্ছে নিজেদের সামরিক ব্যর্থতা ঢাকতে। এরপর শুরু হয় পাল্টাপাল্টি হামলার এক ভয়ঙ্কর চক্র। যুক্তরাষ্ট্র একের পর এক হামলা চালায় বুশেহার, চাবাহার, জাস্ক, কোনারাক, আবু মুসা আর বন্দর আব্বাসে, ইরানের দক্ষিণ উপকূল বরাবর। সেন্টকমের ভাষ্যমতে 3 রাতের হামলায় 300-র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার উদ্দেশ্য ছিল বেসামরিক জাহাজে হামলা চালানোর ইরানি সক্ষমতা ধ্বংস করা। জবাবে ইরান দাবি করে, তারা অপারেশন নাসার 2 নামে এক অভিযান চালিয়েছে, যাতে ব্যবহার করা হয়েছে তাদের সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক মিসাইল। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, এই অভিযানে জর্ডান আর বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার মধ্যে আছে ড্রোন কমান্ড সেন্টার, হেলিকপ্টার মেরামত কেন্দ্র আর জ্বালানি মজুদাগার। কুয়েত জানিয়েছে, তাদের সেনাবাহিনী আকাশে একাধিক লক্ষ্যবস্তু প্রতিহত করেছে। বাহরাইনে সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জাতিসংঘের সামুদ্রিক সংস্থা IMO জানিয়েছে, প্রায় 6000 নাবিক শত শত জাহাজে আটকে পড়াচ্ছেন উপসাগরে। এই সংকটের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, তার লক্ষ্য শুধু যুদ্ধ থামানো নয়, বরং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া। তিনি বলেন, যুদ্ধ অনেক দ্রুত এগোচ্ছে, আর যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলো থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত থেকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে অর্থ ফেরত চায়। তবে এসব দাবির কোনোটাই স্বাধীন সূত্র থেকে পুরোপুরি নিশ্চিত করা যায়নি। যুদ্ধক্ষেত্রের প্রচারণা এখানে বাস্তবতার মতোই শক্তিশালী এক অস্ত্র। জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আর বিশ্ব ব্যাংকের প্রধানরা সতর্ক করেছেন, বিশ্ব অর্থনীতি এখনও এই ধাক্কা সামলে নিচ্ছে, কিন্তু জ্বালানির দাম আর মূল্যস্ফীতির চাপ বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বুক কাঁপানো রাত। ভেবেছিল তারা বিশ্বের একমাত্র পরাশক্তি, ভেবেছিল মধ্যপ্রাচ্যের আকাশে তারাই শেষ কথা।
কিন্তু মাত্র এক রাতেই সেই দম্ভকে ধুলোয় মিশিয়ে দিল পারস্যের সিংহরা। 13 জুলাই রাত মার্কিন সাম্রাজ্যবাদের জন্য এক চরম দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কুয়েত, বাহরাইন আর জর্ডান একযোগে 3টি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইতিহাসের অন্যতম বিধ্বংসী ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে খেলনা বানিয়ে তেহরান প্রমাণ করে দিল, হরমুজ প্রণালী আমাদের, আর এই সাম্রাজ্যে আগ্রাসন চালাতে এলে ছাই হয়ে ফিরতে হবে। প্রথম আঘাত, জর্ডানে আগুনের তাণ্ডব। মারণাস্ত্রের গর্জন দিয়ে শুরু হয়েছিল প্রথম পর্ব। জর্ডানের মাটিতে থাকা মার্কিনীদের অন্যতম সুরক্ষিত আস্তানা প্রিন্স হাসান বিমান ঘাঁটি। IRGCর নিখুঁত ব্যালিস্টিক মিসাইলগুলো যখন জর্ডানের আকাশ চিরে নেমে আসছিল, মার্কিন রাডারগুলো তখন স্রেফ দর্শক। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মার্কিন বাহিনীর বিশাল জ্বালানি ডিপো আর গোলা বারুদের ভাণ্ডার পরিণত হয় জ্বলন্ত অগ্নিকুণ্ডে। মরুভূমির বুকে মার্কিনীদের দম্ভ তখন দাউ দাউ করে জ্বলছে। দ্বিতীয় আঘাত, বাহরাইনের কমান্ড সেন্টার ধ্বংস। এর পরের টার্গেট ছিল বাহরাইন। মার্কিন পঞ্চম নৌবহরের নাকের ডগায় দাঁড়িয়ে থাকা ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হানা দেয় ইরানের কামিকাজের ড্রোনগুলো। মার্কিন ড্রোনগুলোকে অপারেট করার আগেই তাদের নিজেদের কন্ট্রোল রুমে গুড়িয়ে দিল ইরান। সেকেন্ডের ব্যবধানে মার্কিনীদের চোখ কান বন্ধ করে দেওয়া হয় এই অতর্কিত হামলায়। চূড়ান্ত ট্র্যাজেডি, কুয়েতে মার্কিন অহংকার ধূলিসাৎ। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। কুয়েতের সুরক্ষিত আলী আল সালেম সামরিক ঘাঁটি, যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর ভরসা করে মার্কিন সেনারা বুক ফুলিয়ে চলত, ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন সেই প্যাট্রিয়টকে সোজা টার্গেট বানায়। মার্কিনীদের গর্বের সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তের মধ্যে লোহার ক্র্যাপে পরিণত হলো। একের পর এক ড্রোন গিয়ে আঘাত হানে কুয়েতের জ্বালানি ভাণ্ডার ও যোগাযোগ কেন্দ্রে। কুয়েতের আকাশ জুড়ে তখন কেবলই মার্কিনীদের আর্তনাদ আর কালো ধোঁয়ার কুণ্ডলী। IRGCর হুঙ্কার, হরমুজ প্রণালী আমাদের সার্বভৌমত্ব। আমাদের উপকূলে চোখ তুলে তাকালে মার্কিনীদের এই পরিণতি বারবার দেখতে হবে। আসল লড়াইটা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইনকে কবজা করতে মরিয়া হয়ে উঠেছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজগুলো যখনই তাদের সীমা লঙ্ঘন করতে গেছে, উপকূল থেকে ছোড়া ইরানের শক্তিশালী ক্রুজ মিসাইল মার্কিন সেই দানবীয় যুদ্ধজাহাজকে সমুদ্রের বুকে অচল করে ভাসিয়ে রেখেছে। ইরানের অস্ত্রাগারে আর কি ভয়ঙ্কর চমক অপেক্ষা করছে। আমেরিকার আধুনিক প্রযুক্তির বিপরীতে ইরানের এই অভাবনীয় সাফল্য সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, আমেরিকার সাথে বছরের পর বছর নিষেধাজ্ঞার পরও ইরানের ভাড়ারে আর কত হাজার ক্ষেপণাস্ত্র জমা আছে? ইরান চুপচাপ বসে থাকেনি। তারা এমন সব হাইপারসনিক মিসাইল আর কামিকাজের ড্রোন তৈরি করেছে যা যে কোনো আধুনিক এয়ার ডিফেন্সকে ফাঁকি দিতে সক্ষম। আমেরিকা যদি ভেবে থাকে তারা মধ্যপ্রাচ্য দখল করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, তবে ইরানের এই এক রাতের তাণ্ডব তাদের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। বিশ্বের অন্যতম পরাশক্তিকে ঘরের মাঠে টেনে এনে কিভাবে নাস্তানাবুদ করতে হয় তা ইরান একাই দেখিয়ে দিল। আমেরিকার বুক কাঁপিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের মহাবিধ্বংসী তাণ্ডব। ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে এ কেমন পাল্টামার তেহরানের? সোজা সাপটা হিসাব। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর মার্কিন যুদ্ধ বিমানের একক রাজত্ব নেই। সেখানে এখন উঠছে ইরানের তৈরি ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের ঝাঁক। ওয়াশিংটন হয়তো ভেবেছিল একের পর এক বিমান হামলা চালিয়ে ইরানকে কোণঠাসা করে ফেলা যাবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে স্তব্ধ করে দিয়ে পারস্য উপসাগরে মার্কিন সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC। একেই বলে খাঁটি সারপ্রাইজ। ইরানের একের পর এক বিধ্বংসী হামলায় কুয়েত আর বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন আক্ষরিক অর্থেই জ্বলন্ত ধ্বংসস্তূপ। শুধু মার্কিন সেনাই নয়, আমেরিকার সাথে যোগ দিয়ে আঞ্চলিক মিত্রদেরও চরম হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আমাদের বিরুদ্ধে যদি তোমাদের মাটি ব্যবহার করতে দাও, তবে যুদ্ধের আগুনে তোমরাও পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু হঠাৎ কেন মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র এতটা ভয়ঙ্কর হয়ে উঠল? কিভাবে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে কুয়েত ও বাহরাইনের সুরক্ষিত ঘাঁটিতে নিখুঁত নিশানা করল ইরান? আর কেনই বা বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে তেহরানের এই প্রতিরোধ? অপারেশন নাসের 2, মার্কিন দম্ভ চূর্ণের তৃতীয় আঘাত। ঘটনাটি সাধারণ কোনো সংঘাত নয়, এটি আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে ইরানের এক মহাকাব্যিক প্রতিরোধ। মার্কিন বাহিনী ইরানের মূল ভূখণ্ডে পরপর 4 রাত ধরে বর্বরচিত বিমান হামলা চালায়। ওয়াশিংটন ভেবেছিল ইরান হয়তো এতে থমকে যাবে, কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসে ইরানের অপারেশন নাসের 2 এর তৃতীয় তরঙ্গের মহাবিধ্বংসী রূপ। কুয়েত এবং বাহরাইনের আকাশ চিরে ধেয়ে যায় ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আর কামিকাজের ড্রোন।
কুয়েতের সামরিক বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো একটি ব্যালিস্টিক মিসাইল, 5টি ক্রুজ মিসাইল এবং 33টি ড্রোনের এক বিশাল বিমান হামলার মুখোমুখি হয়। কুয়েতের আলী আল সালেম এয়ারবেজে রাখা মার্কিন MQ-9 রিপার ড্রোনের লঞ্চ জাম্প এবং অস্ত্রাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় কুয়েতের একটি নৌজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 4 জন সামরিক কর্মী আহত হয়েছেন। অন্যদিকে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে মার্কিন যুদ্ধ জাহাজ ও বিমানের খুচরা যন্ত্রাংশ এবং গোলাবারুদের ডিপো নিখুঁত নিশানায় উড়িয়ে দিয়েছে IRGC। চুক্তির আড়ালে মার্কিন বিশ্বাসঘাতকতা এবং ইরানের জবাব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ কেন এই রক্তক্ষয়ী সংঘাত? গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। এমনকি গত 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কিন্তু আমেরিকার স্বভাবই হলো চুক্তি ভঙ্গ করা। সমঝোতা স্মারকের শর্ত ভেঙে মার্কিন ও ইসরায়েলি বাহিনী আবারও ইরানের ওপর হামলা শুরু করে। এর চেয়েও বড় কথা, বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চেয়েছিল আমেরিকা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন শান্তি চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীর নৌপথ নিয়ন্ত্রণের আইনি অধিকার একমাত্র ইরানের। কিন্তু মার্কিন জলদস্যু ও তাদের অপরাধী সেনাবাহিনী ইরানের নির্ধারিত নিরাপদ রুট অমান্য করে চোরা পথে জাহাজ পার করার চেষ্টা করছিল। ইরান এর জবাবে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে এবং সাফ জানিয়ে দিয়েছে, অনুমতি ছাড়া একটি জাহাজেরও পারাপার হবে না। আমেরিকার রক্তচক্ষু আর ন্যাটোর একের পর এক জোটবদ্ধ হুমকি, কোনো কিছুই যে পারস্যের সিংহকে দমাতে পারেনি তার প্রমাণ মিলল বিশ্বের সবচেয়ে সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে। ওয়াশিংটনের আগ্রাসী নীতির মুখে এবার সম্পূর্ণ নতুন এক সামরিক ডক্ট্রিন নিয়ে হাজির হয়েছে মধ্যপ্রাচ্যের আসল নায়ক ইরান। তেহরানের বার্তা এবার স্পষ্ট, সোজাসাপটা এবং মারাত্মক। আমাদের উপর একটা আঘাত এলে আমরা শত্রুর দুটো ঘাঁটিতে আঘাত করব। হরমুজের নীল জলরাশি কার ইশারায় চলবে তা ট্রাম্প কিংবা পেন্টাগন নয়, এককভাবে নির্ধারণ করবে কেবল ইরান। চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী। মার্কিন ধমকের দিন যে শেষ তা বুক চিতিয়ে প্রমাণ করে দিল পারস্য উপসাগরের এই অপ্রতিরোধ্য শক্তি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম থেকে পাওয়া নিরাপত্তা সূত্রগুলোর দাবি অনুযায়ী নাটকীয় ঘটনাবলীর পর তেহরান তাদের সামরিক নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। নতুন এই রণকৌশল অনুযায়ী হরমুজ প্রণালীতে কোনো বিকল্প বা সমান্তরাল শিপিং রুট ইরান তার কাঠামোর বাইরে বরদাস্ত করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আঙ্কারায় বসে ভাবছিলেন নিষেধাজ্ঞা আর ন্যাটোর ভয় দেখিয়ে ইরানকে কোণঠাসা করা যাবে, ঠিক তখনই ইরান বিশ্বকে জানিয়ে দিল হরমুজ প্রণালী কখন খুলবে আর কখন বন্ধ হবে সেই শেষ কথাটি বলবে কেবল তেহরান। যে কোনো মার্কিন উস্কানির জবাবে এমন এক ওভারওয়েলমিং রেসপন্স বা ধূলিসাৎ করে দেওয়ার মতো প্রত্যাঘাতের ছক কষা হয়েছে, যা পেন্টাগনের সব হিসাব ওলটপালট করে দিয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির তোয়াক্কা না করে মার্কিন বাহিনী যখন ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশ এবং মা শহরের বেসামরিক ও উপকূলীয় এলাকায় চোরাগোপ্তা বিমান হামলা চালায়, তখন ইরান আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ থাকেনি। বীরের দর্পে পাল্টা আঘাত হেনেছে ইরানের রিভলিউশনারি গার্ডস বা IRGC। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্রুজ মিসাইল ছুড়েছে পারস্যের এই বাহিনী। IRGCর দাবি, এই অভিযানে আমেরিকার অন্তত 185টি সামরিক লক্ষ্যবস্তু সফলভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আকাশসীমায় মার্কিন দম্ভের প্রতি কোটি ডলার মূল্যের একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনকেও টেনে মাটিতে নামিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইতিমধ্যেই বিশ্ব শক্তিগুলোকে চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছে, আমেরিকাকে যে বা যারাই সামরিকভাবে সাহায্য করবে তাদের প্রত্যেককে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ট্রাম্প প্রশাসনকে চাবুকের মতো ভাষায় বিঁধেছেন। গালিবাফ স্পষ্ট লিখেছেন, তোমরা আঘাত করলে পাল্টা আঘাত খাবে। তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, আমেরিকার বল দর্পিতা আর খামখেয়ালিপনার যুগ শেষ। ইরান কোনো নতি স্বীকার করা দুর্বল দেশ নয় যে মার্কিন চাপের মুখে ভেঙে পড়বে। ট্রাম্প প্রশাসন যেখানে সর্বোচ্চ অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের পুরনো নীতিতে ফিরে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছে, সেখানে ইরান নিজের শক্তিতে বলীয়ান হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে।
ট্রাম্প ও তার উপদেষ্টারা ওভাল অফিসে বসে ভাবছিলেন ইরান বুঝি আলোচনা টেবিলে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু হরমুজের জলসীমায় ইরানের এই রণহুঙ্কার প্রমাণ করে পারস্যের নায়কেরা মাথা নত করতে শেখেনি। আমেরিকার তথাকথিত ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের কৌশলকে নিজেদের বীরত্ব দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন কার্যত ইরানের মিসাইলের গোলার্ধের মধ্যে বন্দী। মধ্যপ্রাচ্যের বিশাল যুদ্ধক্ষেত্রে এতদিন যাকে সবাই হিসাবের বাইরে রেখেছিল, সেই ইরান এখন পুরোপুরি চালকের আসনে। একদিকে পারস্য উপসাগরে আমেরিকা ও ইসরায়েলের চোখ রাঙানি, অন্যদিকে লোহিত সাগরে বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার লড়াই। পুরো ভৌগোলিক রাজনীতির ট্রাফিক কন্ট্রোল এখন একাই সামলাচ্ছে তেহরান। গত 12 বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আরবের যে কঠোর অবরোধ ছিল, চোখের পলকে তার মোড় ঘুরিয়ে দিয়েছে ইরানি অক্ষ। এখন হিসাব পরিষ্কার, ইরানের সুচিন্তিত চালে লোহিত সাগর থেকে আরব সাগর, শত্রু দেশের অর্থনীতি চেপে ধরার আসল নায়ক এখন তেহরানি। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল একটি ইরানি বিমানের। তাতে ছিলেন হুথি প্রতিনিধিরা, যারা তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ফিরছিলেন। সাথে ছিলেন বেশ কিছু ইয়েমেনি বেসামরিক নাগরিক ও মুমূর্ষু রোগী। ঠিক সেই মুহূর্তে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার সানার রানওয়েতে বোমা বর্ষণ করে বিমানটির অবতরণ ঠেকানোর চেষ্টা করে। তারা ভেবেছিল ইরানকে একটা বড় বার্তা দেওয়া গেছে। কিন্তু না, আসল খেলা তো শুরু হয়েছিল তখনই। ধুলো উড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে হলেও ধূর্ত ইরানি পাইলট বিমানকে নিরাপদে অবতরণ করান হুথি নিয়ন্ত্রিত হুদাইদা বন্দরে। তেহরান যে কোনো পরিস্থিতিতে পেছনে হটার পাত্র নয়, এই একটি অবতরণই তার প্রমাণ। এই হামলার জবাব হুথিরা, কিংবা বলা ভালো ইরান, এক মুহূর্ত দেরি না করে দিয়েছে। সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সরাসরি টিভিতে এসে ঘোষণা দিলেন, অবরোধের বদলে অবরোধ, ইটের জবাব আমরা পাক্কেলে দেব। তারা স্পষ্ট জানিয়ে দিল, সৌদি আরবের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক জলপথ বা নৌ অবরোধ চালু করছে। হুদাইদা বন্দর আর ইয়েমেনের উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণ করে ইরান সমর্থিত হুথিরা। এই অঞ্চলটির ঠিক পাশে অবস্থিত পৃথিবীর অন্যতম ব্যস্ত জলপথ বাব আল মানদেব প্রণালী। পুরো বিশ্বের বাণিজ্যিক চালানের প্রায় 12% এই পথ দিয়ে সুয়েজ খালের দিকে যায়। সবচেয়ে বড় কথা, সৌদি আরব তাদের তেল রপ্তানির জন্য পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর উপর চাপ কমাতে লোহিত সাগরের বন্দরগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করত। কিন্তু ইরানের দুর্দান্ত চালে এখন সৌদি আরব দুই দিক থেকেই আটকা। একদিকে হরমুজ প্রণালীতে সংকট, অন্যদিকে বাব আল মানদেবে হুথিদের নৌ অবরোধ। অর্থাৎ বিশ্ব তেলের বাজার আর আন্তর্জাতিক নৌ বাণিজ্যের মূল চাবিকাঠি এখন একপাক্ষিকভাবে ইরানের হাতে। হামলার পর হুথিরা হাত গুটিয়ে বসে থাকেনি। তারা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি বিশ্ব জুড়েই সব এয়ারলাইন্সকে সতর্ক করে দিয়েছে যেন তারা সৌদি আকাশসীমা এড়িয়ে চলে। দীর্ঘ 4 বছর ধরে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যে যুদ্ধবিরতি বা অনানুষ্ঠানিক শান্তি বজায় ছিল, ইরানি বিমানের ওপর ওই এক হামলাই তা ধুলোয় মিশে গেছে। সৌদি কিওলিশন দাবি করছে তারা ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করেছে, কিন্তু তাতে পরিস্থিতির ভয়াবহতা কমেনি। উল্টো ইরান নিজের অবস্থান এমন জায়গায় নিয়ে গেছে যেখানে সৌদি জোট এখন চরম রক্ষণাত্মক ভূমিকায়। 12 বছরের ইয়েমেন যুদ্ধ এখন এক নতুন মোড় নিয়েছে। যেখানে রিয়াদ ভেবেছিল তারা ইয়েমেনকে কোণঠাসা করে রেখেছে, সেখানে তেহরান আর তার মিত্ররা আজ সৌদি আরবের অর্থনীতি ও নৌপথকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর, সবখানেই এখন ইরানের একক দাপট।